দেখো সৈকত, আমাদের পালিয়ে যেয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, তোমার বাবা কি আমাদের বিয়ে কখনো মেনে নিবে বলো? বাবা মেনে নিবে না বলেই তো আমাদের পালিয়ে যেয়ে বিয়ে করতে হবে, তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, বাবার পছন্দ করা ওই বড়লোক ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, ওর সাথে আমি কোনো সংসার করতে পারবো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি কি পারবে? তুমি কি পারবে তোমার ওই বড়লোক বাবার বড় বাড়ি ছেড়ে আমার টিনের ঘরে এসে সংসার করতে? হ্যাঁ, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে তুমি এখানে চলে আসবে। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব, কাজী অফিসে গিয়ে তোমাকে বিয়ে করে পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে যাও, বাসায় যাও। আমি গেলাম। আই লাভ ইউ। কিরে মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বাবা, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি সেই ছেলেকে বিয়ে করতে রাজি। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তুই যা চাইবি তাই হবে। তুই ভেতরে যা। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ফোন দিয়েছিস কেন? আজকের পর থেকে তুই আমাকে আর কখনো ফোন দিবি না, আর আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবো। আর নেক্সট টাইম যদি তুই আমাকে কখনো ফোন দিস, তাহলে আমি পুলিশের কাছে তোর নামে কমপ্লেন করবো, এটা তুই মনে রাখিস। আচ্ছা, অনেকদিন তো বাবার বাড়ি বেড়ালে, আর কত? আমার বাসা তো তোমার অপেক্ষা করছে। তাই বুঝি? মাত্রই তো 10 দিন ছিলাম। মাত্র 10 দিন? তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো 10 মাস। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি, বাসায় না নতুন একটা দারোয়ান নিয়েছে, বুঝছো? ভালো করেছো। আগে যে দারোয়ানটা ছিল সে খুব ফাঁকিবাজ ছিল। আরে বুঝতেছি না, এত হর্ন দিচ্ছে ড্রাইভার, তারপরও দারোয়ান গেটটা খুলতেছে না কেন? তুমি বসো তো, আমি দেখতেছি কি হয়েছে। দারোয়ান, ছোট লোকের বাচ্চা, গেট খুলতে এত দেরি লাগলো কেন তোর? ভুল হয়ে গেছে ভাইজান, আসলে নামাজে ছিলাম তো, এর জন্য দেরি হয়ে গেছে। তাই বলো তুই আমাদের দাঁড় করে রাখবি রাস্তার উপর? থামো, এদেরকে মেরে কি লাভ? এদের মতো ছোট লোকরা কি করে বুঝবে আমাদের মতো বড় লোকদের সময়ের কতটা মূল্য? ওই হারামজাদা, এখনো দাঁড়িয়েছিস কেন এখানে? গেট খোল, তাড়াতাড়ি গেট খোল। এই ড্রাইভার, গাড়ি ঢুকান। হ্যাঁ আসো। জানো শোন, তুমি যখন বাসায় থাকো না আর আমার কোনো কিছু প্রয়োজন হয়, আমি বাইরে যাই, তখন এই দারোয়ানের বাচ্চাটা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে, মানে খুব খারাপ নজরে তাকিয়ে থাকে। কি খারাপ নজরে তাকায় মানে? তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? দাঁড়াও, ওকে ফোন দিয়ে আমি এমন শিক্ষা দিচ্ছি যেন কোনো দিন তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহসও না পায়। এই একটু পরে এত
তোর সাহস কি করে তুই আমার সামনে আমার ওয়াইফের দিকে তাকিয়ে আছিস? ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দেন, আর হবে না। ছোট লোকের বাচ্চা, আমি যখন বাসায় না থাকি তখন তুই আমার ওয়াইফের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস? ওই স্যার, আমি তো আপনার ওয়াইফের দিকে খারাপ নজরে তাকাই নাই। এই লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার দিকে তাকিয়ে আমার মুখে মুখে তর্ক করিস? এক্ষুনি ওর পা ধরে ক্ষমা চা, যা। মানে আপনি এসব কি বলতেছেন? কি বলতেছিস বুঝিস না তুই? এখনই ক্ষমা চাবি, যা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যা এখন ওর কাজে যা, আর মনে থাকে যেন কথাটা। আচ্ছা এই অল্পা, সেটা আমাদের বাড়ির সে দারোয়ানটা না? আরে হ্যাঁ, তাই তো। এই তো সেই গরিব ছোট লোকটা। চলো তো যে দেখি। আচ্ছা চলো। কিরে গরিব ছোট লোকের বাচ্চা, ভিক্ষে করছিস? আচ্ছা, ভিক্ষে করে কত টাকা পেলি? কে বলছেন? সোনিয়া ম্যাডাম? হ্যাঁ, তোর সোনিয়া ম্যাডাম। তোকে দেখে না খুব মায়া হচ্ছে। আহারে, গরিবের বাচ্চাটা দেখো ভিক্ষে করছে। আচ্ছা, তোর চোখের কি হলো? কার অভিশাপে তুই তোর চোখ খোয়ালি? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, মানুষ তোকে ভিক্ষে দেয়? আচ্ছা, 1000 টাকা দাও তো। এই নে 1000 টাকা, শত হোক। এক সময় তো তুই আমার বাড়ির দারোয়ান ছিলি, তোর জন্য না অনেক মায়া হয়। আমি চাইলেই কিন্তু তোকে আবার জবটা দিতে পারতাম, কিন্তু কি করার বল, তুই তো অন্ধ। তোকে যদি আবার আমি বাড়ির সামনে নিয়ে যাই, তোর সামনে দিয়ে চোর নাচতে নাচতে বাসায় যাবে আর সবকিছু চুরি করে বাড়ি থেকে বের হয়ে যাবে। আচ্ছা এই অন্ধ কথা। থামো না, তুমি এত কথা কার সাথে বলতেছো? চলো, এখানে দাঁড়াই সময় নষ্ট করে লাভ নেই, চলো। চল। দূর, তুমিও না চলে আসলে কেন? আর একটু মজা করতাম কানার বাচ্চাটাকে নিয়ে। আর ওকে দেখলে আমার এত রাগ হয় না। আরে ধুর, তোমার তো সময় কই, আর তোমার তো রাগ কেন রূপার বলো তো? আজ যে অপমান ওকে করলে, আমি তো নিজেই তবদা খেয়ে গেলাম। ওর তো 7 কপালের ভাগ্য যে ওকে আমি জুতা দিয়ে মারিনি। কার কথা বলছো ভাবি তোমরা? আরে আমাদের বাসার দারোয়ানটা, নিচে দেখলাম ভিক্ষা করতেছে, চোখেও দেখতে পায় না। কে সৈকত ভাইয়ের কথা বলছো? কোথায় উনি? আজব তো, এই কানার বাচ্চাকে দিয়ে তোমার আবার কি কাজ সুমি? ভাবি, তোমার মাথা ঠিক আছে? এই সৈকত ভাই তোমাকে চোখ দিয়েছে, আর তুমি তাকেই অন্ধ বলছো? মানে সুমি, তুমি কি বললে? আর কি বলছো তুমি এইসব? হ্যাঁ ভাবি, সেদিন নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সুমি, তুমি আমাকে এই কথাটা আগে কেন বলোনি? সৈকত ভাই আমাকে বলতে না করছিল। সৈকত দাঁড়াও। কে? সোনিয়া ম্যাডাম? আমি সোনিয়া ম্যাডাম না, আমি তোমার সোনিয়া। এইসব কথা মানায় না সোনিয়া, তুমি আমার না, সেই সৌভাগ্য আমার নেই। সৈকত, একটা বার আমাকে কেন বলোনি? আর তুমি যখন আমাকে এতটাই ভালোবাসো, তাহলে সেদিন কেন আসোনি? সেই সুযোগ দিয়েছিলে আমাকে, দাওনি। সেদিন কি হয়েছিল জানতেও চাওনি। আরে সেদিন আমি আমার মাকে হারিয়েছিলাম, তোমার ফোনটা রিসিভ করার মতো সেই সময়টুকু আমার হাতে ছিল না, সেই সুযোগও হয়নি। তবে যখন রিয়েলাইজ করতে পারলাম, তোমাকে আমি কল করেছিলাম, তুমি আমাকে যা না তাই বলে গালি দিয়ে ফোনটা কেটে দিয়েছিলে, আমার কথা শুনতে চাওনি। আসলে তোমার কোনো দোষ নেই,
দোষটা হচ্ছে আমার ভাগ্যের। এই ভাগ্যের জন্য হয়তো তোমাকে আমি ধরে রাখতে পারিনি, তবে উপরওয়ালার কাছে দোয়া করি তুমি যেন সব সময় সুখে থাকো, ভালো থাকো। আসি। সৈকত দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। সৈকত দেখো, আমি যেই ভুলটা করেছি এই ভুলের ক্ষমা হয় না, কিন্তু একটা বার আমার ভুলটাকে সংশোধন করার সুযোগ দাও। না সোনিয়া, এইটা সম্ভব না, কারণ তুমি এখন অন্য কারো, সেই বাসায় আমি থাকবো, এটা আমি সহ্য করতে পারবো না। দেখো, আমি এই চোখ দিয়ে তোমাকে মন ভরে দেখেছি, কিন্তু এই চোখ দিয়ে এখন তুমি দুনিয়া দেখছো, এটাই আমার কাছে অনেক কিছু। আর কিছু চাই না, শুধু একটা কথাই বলতে চাই, তুমি ভালো থেকো। আরেকটা কথা, সৈকত নামে যে তোমার লাইফে কেউ ছিল কথাটা ভুলে যেও, কারণ যতদিন মনে রাখবে ততদিন তোমার কষ্ট হবে। আসি সোনি, ভালো থেকো। কি হচ্ছে? এই বুড়ি, এই তোর সমস্যা কি? এত রাতে তুই কুকুরের মতো চিৎকার করছিস কেন? বৌমা, তুমি এগুলো কি বলতেছো? আরে তোমার কেমন আচরণ? তুমি আমার গায়ে হাত তুলছো। আমি তো তোমাকে ডাকছি, আমি তো আজকে রাতে খাবার খাই নাই, খাবারের জন্য ডাকছি, আমার ক্ষুধা লাগছে। শোন, এখন আমি তোকে কোনো খাবার দিতে পারবো না। তোর যদি এতই খাওয়ার ইচ্ছে থাকে তুই যা, যে খাবার বানিয়ে নিয়ে আয়। নিজে খেতে পারিস না? সারাদিন তো মহারানীর মতো বসে থাকিস, সব কাজ আমার করতে হয়। বৌমা, তুমি তো জানো আমি শুয়ে বসে থাকার মানুষ না, আমি কাজ করি, আমার শরীরটা খারাপ, আমি অসুস্থ, এই জন্য আমি কাজ করতে পারি না। তাই বলে তুমি এমন আচরণ করবা? আর তোমার স্বামীটা খাই সেটা ঠিক আছে, কিন্তু তোমার স্বামী তো আমারও ছেলে, তোমার যেমন অধিকার আছে তোমার স্বামীরটা খাবার, আমারও তো অধিকার আছে আমার ছেলেটার খাবার। এত রাতে যে আমি তোর ছেলের সাথে শুয়েছিলাম, তোর কি সহ্য হয় না আমাদের শোয়া? ছি ছি বৌমা, তুমি এসব কি বলছো? আমার ছেলের সাথে শুয়ে থাকলে আমার কেন জ্বলবে? তোমার মুখে কি কিছু আটকায় না? না, আটকায় না। তোর মতো একটা অমানুষের সাথে এর থেকে ভালো করে আমি কথা বলতে পারবো না। আর শোন, এইসবের কিচ্ছু যদি তোর ছেলে জানে তাহলে ওই দিনে হবে তোর এই বাড়িতে লাশ। আর খাবার নেই, যা পানি খেয়ে শুয়ে পড়। কি হলো? মা কি বললো? মা কি আর বলবে, মার ক্ষুধা লেগেছে, খাবার দিলাম, এখন খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা, শুয়ে পড়ো তুমি। আরে এত রাতে কলিং বেল কে দিল? এই দেখো তো কে আসছে। আমি যেতে পারবো না, আমার খুবই ঘুম পাচ্ছে, তুমি যাও। বুঝি না এত রাতে কে আসে। আরে এত রাতে কে এলো? কে? আরে শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। বাবা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আরে আসুন আসুন, ভেতরে আসুন। চলো। আরে আসুন আসুন। কই আমার মেয়ে কই? সোনিয়া একটু অসুস্থ তো, ঘুমাচ্ছে। অসুস্থ, ঘুমাচ্ছে? ও ডাকো ডাকো, সোনিয়া, সোনিয়া। বাবা, বাবা আসছে? আরে বাবা, তুমি এতদিন পর মেয়ের কথা মনে পড়লো? হ্যাঁ রে মা, এখানে আসছিলাম তোর আলী আঙ্কেলের এখানে,
রাত অনেক হয়ে গেছে কাজ সাথে সাথে ভাবলাম তোর বাসায় চলে আসি, থেকেও যাবো, রাতে খেয়েও যাবো। বাবা তুমি একদম ঠিক করেছো, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য গরম গরম রান্না করে নিয়ে আসছি। ঠিক আছে। সোনিয়া দাঁড়াও, আচ্ছা মাকে একটু ডেকে নেই। এর মধ্যে আবার মাকে কেন ডাকছো? আহা, এতদিন পরে শ্বশুর আব্বা এসেছেন, মায়ের সাথে একটু কথা বলবে না? দাও ডাকছি। মা, মা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছে আপা, ভালো আছে। মা, তুমি রাতে কি খেয়েছো মা? বৌমা তো মা, ভয় পাওয়ার কি আছে, বলো না কি খেয়েছো রাতে? বৌমা বললো খাবার নাই, এক গ্লাস পানি দিল, তাই খেয়ে ঘুমাই পড়ছি। ও, রাতে কোনো খাবার ছিল না? আচ্ছা সোনিয়া, তুমি না আমাকে বললে মাকে খাবার দিয়ে এসেছো? আর বাই দ্য ওয়ে, যদি খাবার না থেকে থাকে, যদি মাকে তুমি পানি খাইয়ে থাকো, তাহলে তোমার বাবাকে তুমি কি খাওয়াবে? বাবা এতদিন পর আমাদের বাড়িতে আসছে, বাবাকে আমি এখন রান্না করে খাওয়াবো। ও আচ্ছা, বাবাকে তুমি এখন রান্না করে খাওয়াবে? বাহ, ভালো। কিন্তু একটা জিনিস আমার বোধগম্য নয়, তোমার বাবা এতদিন পরে বাড়িতে এলো, তুমি তার জন্য রান্না করে নিয়ে এসে খেতে দিতে চাইলে, কিন্তু আমার মা প্রতিনিয়ত দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে ঘুমিয়ে পড়ছে, সেদিকে তোমার খেয়াল নেই। তোমার বাবার মূল্য তোমার কাছে আছে, বাট তোমার শাশুড়ির মূল্য কি তোমার কাছে নেই? কিরে মা, এগুলো আমি কি শুনছি? না বাবা, আসলে থাক, আর আসলে কিছুই বলতে হবে না, আমি বুঝিয়ে বলছি। দেখেছেন শ্বশুর আব্বা, আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনার মেয়ে আমার মাকে একদম দু চোখে দেখতে পারে না, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু কই, আপনি বিশ্বাস করেননি। এর জন্য এত রাতে আপনাকে আমার বাড়িতে আসতে বলেছি, চোখের সামনে সবকিছুই দেখে নিলেন। কিরে মা, এই দিনময়কে দেখতে হলো? তোর মার বয়সে শাশুড়ির সাথে তুই এই আচরণ করলি? তোর মা মারা যাওয়ার পর ভেবেছিলাম যে ঘরে মা আছে সে ঘরে তোকে বিয়ে দিব, তাই শখ করে এখানে বিয়ে দিয়েছিলাম, আর তুই কিনা ওনার সঙ্গে এই আচরণ করলি? ছি ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে। বাবা আমি কি করতাম, বাড়ির সমস্ত কাজ আমার করতে হয়, উনিও তো পারে আমার কাজে একটু হাত লাগাতে, কিন্তু না, উনি তো তা করেন, উনি সারাটা দিন বসে থাকেন, এর জন্য আমি রাগ করে ওনার সাথে এরকম করেছি। তার মানে তোর মার বয়সে শাশুড়িকে তুই কাজের কথা বলবি? ওনার জায়গায় যদি আজ তোর মা হতো তুই বলতে পারতিস? একবার ভেবে দেখেছিস এই ছেলেটাকে কত কষ্ট করে কলিপিটি করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে? শোন, সব বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, ছেলেকে বিয়ে করাবে, বিয়ে করিয়ে ছেলের বউয়ের কাছে সংসারের দায়িত্ব বুঝিয়ে দেবে, আর তুই কিনা এই শাশুড়িকে দিয়ে কাজ করাতে চাস? ছি 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 ছি, তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়ে ভুল করেছি। শোন, এটা আমার ব্যর্থতা, আমি তোকে পড়াশোনা করিয়েছি, বড় করেছি, মানুষের তো মানুষ করেছি, কিন্তু সুশিক্ষিত করতে পারিনি। আমার ঘৃণা হচ্ছে, তোর মতো মেয়ের এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। তার মানে ভাবিস না যে তুই আমার ওখানেও ঠাঁই পাবি, কারণ তোর মতো মেয়েকে আমি আর ঠাঁই দেব না। বাবা, বাবা আমি কোথায় যাব? তোর দু চোখ যেদিকে মন চায় সেদিকে চলে যাবি, তাও তুই আমার বাড়িতে যাবি না। বাবা, বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। ক্ষমা চেয়েছিস আমার কাছে? আমার কাছে না, যার সাথে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চা। মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি মা, আমি আর এরকম ভুল কখনোই করবো না। ওঠো বৌমা, তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, ছোট মানুষ, না বুঝে ভুল করেছো। আর যেদিন আমার ছেলেকে বিয়ে দিয়েছি সেদিন এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি বুড়া মানুষ, কদিন আর বাঁচবো, আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। শোনো বৌমা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হয়, ভালোবেসে দেখো, ভালোবাসার সংসার অনেক সুখের হয়। আজ আমি শাশুড়ি আছি, একদিন তুমিও শাশুড়ি হবা। তোমার ছেলের বউ যদি তোমার সাথে এমন আচরণ করে কেমন লাগবে, শুধু এইটা মাথায় রাখবা। আমার আর কিছু বলার নেই। সৈকত প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর মায়ের সাথে এরকম আচরণ করব না। থাক,
আমার কাছে ক্ষমা চাইতে হবে না। মায়ের কাছে ক্ষমা চেয়েছো, মা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এর থেকে বড় কিছু আর হতে পারে না। একটা কথা কি জানো, তুমি যখন আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে, আমি দূর থেকে সবকিছুই দেখেছি, কিন্তু তোমাকে কিচ্ছু বুঝতে দেইনি। কেন জানো? কারণ তুমি আমার বউ। তোমাকে আমি ভালোবেসেছি, চাইনি তোমাকে ছেড়ে দিই। মায়ের সাথে যে খারাপ আচরণ করেছো, তাতে আমি তোমাকে তালাক দিতে পারতাম, কিন্তু কেন দেইনি জানো? কারণ যখন দুইটা পরিবার এক হয়ে যায়, ছাড়াছাড়িতে তাদের মান সম্মান শেষ হয়ে যায়। আমি চাইনি, তাই তোমার বাবাকে আমি জানিয়েছিলাম, বাট তোমার বাবা বিশ্বাস করেনি। এর জন্য এত রাতে তোমার বাবাকে আমি আসতে বলেছি। এটা আমার প্ল্যান ছিল। যাক, প্ল্যানটা সাকসেস হয়েছে। ভেবেছিলাম তোমাকে বোঝাতে পারবো, বোঝাতে পেরেছি। আজ আমার সুখের সংসার। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। একটা কথা সবসময় মনে রাখবে, শাশুড়ি আর মাকে কখনো আলাদা দেখতে হয় না, তাহলে সেই সংসারে কখনো সুখ হয় না। তাই সংসারকে সুখী করতে হলে পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে জানতে হয়। ওহ ড্যাম ইট, আমি আর কখনো সিএনজিতে উঠবো না। সিএনজির মধ্যে কেমন সাউন্ড আর পলিউশন, বাইরে থেকে ধুলোও ঢুকছে। আরে তুই তো চাইলেই তোর বাবার গাড়িটা নিয়ে বের হতে পারতিস, তাহলে আমরা গাড়িতে বসে ব্রেকফাস্ট করতে পারতাম। ইস, বোকামো হয়ে গেল। কেন যে গাড়িটা নিলাম না। আচ্ছা, আমি চিন্তা করতেছি আমাদের সিএনজিতে এসে এই অবস্থা, আর যারা ঢাকা শহরে লোকাল বাসে জার্নি করে না জানি তাদের কি অবস্থা। আমার তো ভাবতেই ঘৃণা লাগে, কিভাবে এতগুলো মানুষ একসাথে লেগে লেগে আসে। আমার তো বমি আসে ভাবলেই। এই আজকে সানটা অনেক পড়েছে, প্রচুর রোদ। চল না সাইডে যাই, ওই পাশে যাই, ওই পাশে ছাওয়া হবে। এই নীলা, এটা আমাদের ফ্রেন্ড আবিদ না, আমাদের সাথে ছোটবেলা একসাথে স্কুলে পড়তো। দেখ দেখ। হ্যাঁ আবেতে তো। আচ্ছা একটা কাজ কর, ওকে ডাক। আর ও এসব কি পোশাক পরছে? এই আবিদ, আবিদ দোস্ত এদিকে আয় তো। আরে তোরা এতদিন পর কেমন আছিস? আছি তো আমরা বিন্দাস। তো তোর এই অবস্থা কেন? আর হাতে এটা কি? কোথায় যাচ্ছিস? ও আসলে হয়েছে কি, আমি তো গার্মেন্টসে কাজ করি, এর জন্য আর কি কাজে যাচ্ছিলাম। আরে গার্মেন্টস মানে? এই তোর বাবা না বড় বিজনেসম্যান ছিল? তাছাড়া তুইও তো আমাদের স্কুলের অনেক ভালো স্টুডেন্ট ছিলি। আমরা তো ভেবেছি এতদিনে তুই বোধহয় অনেক বড় কোনো শিল্পপতি হয়ে গেছিস, আর তোর এই অবস্থা। হ্যাঁ রে, আসলে ভাগ্য তো সবসময় সবার একরকম থাকে না। ওই যে একসাথে স্কুল কমপ্লিট করার পরে যখন আমি কলেজে ভর্তি হলাম, তোদের থেকে দূরে চলে গেলাম, বাবাকে হারিয়ে ফেলেছিলাম। বাবার মৃত্যুর পরে আমাদের সমস্ত সম্পত্তি চিল শকুনের মতো সবাই খেয়ে নিয়েছে। আসলে বয়স কম ছিল, ধরে রাখতে পারিনি, ভাগ্যের কাছে হেরে গেছি। তারপর থেকে মায়ের দায়িত্ব আমার উপরেই পড়ে। কি করব বল? তাই গার্মেন্টসে চাকরি করেই মাকে দেখাশোনা করছি আর সংসার চালাচ্ছি। তা তোদের কি অবস্থা বন্ধু বল? এই বন্ধু মানে? তুই বন্ধু কাকে বলছিস? আমাদের না একটা লেভেল আছে বুঝছিস। মানুষজন যদি দেখে না যে তুই আমাদের বন্ধু বলে ডাকতেছিস, তা আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকবে না। এখন থেকে আমাকে স্যার বলবি আর ওকে ম্যাডাম, মনে থাকে জানি কথাটা। রাশেদ, তুই এটা কি বললি? নীলা, দেখেছিস রাশেদ কোন ধরনের কথা বললো? তুই বুঝিসনি রাশেদ কি বলেছে? ও তো ভদ্রভাবেই বলেছে। আর তুই কোন সাহসে আমাদেরকে তুই করে বলছিস? সরি ম্যাডাম, সরি স্যার, আসলে ভুল হয়ে গেছে। বাস্তবতা চিনতে একটু দেরি করে ফেলেছি। আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা আমাকে বলতো যে আমি যখন থাকবো না তখন দুনিয়া চিনতে পারবি, বাস্তবতা চিনতে পারবি। আসলে বাস্তবতাটাকে চিনতে চিনতে না আমি সামান্য দেরি করে ফেলেছি, মাফ করে দিবেন। শোন, তোর বাবা কি বলেছে সেসব তোর কাছেই রাখ, আমাদেরকে শোনাতে আসিস না। এখন আমাদের সামনে থেকে সর। চল চলো। স্যার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ মূর্খ, দেখছিস না ফোনে কথা বলছি, কি আছে? স্যার কিছু জরুরি কথা ছিল। তোর জরুরি কথা? আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। স্যার আসলে আমার বাড়িতে খাবার নেই, রান্নার মতো চালও নেই, আমার মা খুব অসুস্থ। স্যার যদি কিছু টাকা দিতেন তাহলে মায়ের চিকিৎসা করাতে পারতাম। হ্যাঁ, এটা কি কোনো প্রতিষ্ঠান না সমিতি যে চাইবে আমরা টাকা দিয়ে দেবো? স্যার আপনারা বড়লোক মানুষ, আপনারা চাইলেই টাকা দিতে পারেন। প্লিজ স্যার যেভাবেই হোক আমার কিছু টাকা ম্যানেজ করে দেন স্যার। ভারী মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, অফিসে চলে আয়। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনি অনেক ভালো, আল্লাহ আপনার ভালো করুক স্যার। আমি অফিস শেষে আসবো স্যার, আসি স্যার। সমস্ত ছোট লোকের বাচ্চাদের নিয়ে ক্ষুধা লেগে গেছে, যাই বাড়িতে কিছু খেয়ে আসি। কি জেনারেটর গেল? আবিদ, হ্যাঁ আবিদ, এই তোর কি জেনারেটর চালু করিস নি? খরচ আর খরচ, আবার সব দিকে শুধু খরচ। এবার ড্রয়ারে তো আমি 1 লাখ টাকা রেখেছিলাম, টাকা গেল কোথায়? আবিদ, হ্যাঁ আবিদ। স্যার স্যার ডেকেছেন? এই সত্যি করে বল, ড্রয়ারে আমি 1 লাখ টাকা রেখে গেছিলাম, ফিরিয়েছিস? স্যার বিশ্বাস করেন, আপনি তো আমাকে বললেন যে অফিস আওয়ারের পরে আসতে, তাই আমি তো আপনার রুমে স্যার আসিনি, আর সেই তখন চলে গিয়েছি। এই ছোট লোক, তুই আমাকে শেখাবি তুই কেমন? হ্যাঁ, তুই সত্যি করে বল টাকা নিয়েছিস কিনা, যদি না বলিস তাহলে আমি তোকে কিন্তু পুলিশে দেবো। স্যার স্যার এসব আপনি কি বলছেন? আপনি তো খুব ভালো করে জানেন আমি অফিসের কোনো টাকাই কখনো হাত দেই না। বুঝতে পেরেছি, তুই আমাকে টাকা দিবি না তাই না? আমি তোর কাছে চাকরি থেকে বিদায় করবো। স্যার আপনি ভালো করেই জানেন যে টাকাটা আমি নেইনি, আমার চুরি করার স্বভাবও নেই, শুধুমাত্র এটা আপনার অজুহাত। আপনার ক্ষমতার শিকার হলাম আজকে আমি, আপনি ইচ্ছা করেই আমাকে অফিস থেকে বের করে দিচ্ছেন। স্যার ব্যাপার না, একদিন এই ক্ষমতা এই দাপট আমারও হবে, সেদিন আসবো। আসি স্যার, ভালো থাকবেন। আরে মিস্টার ন্যাশনাল গরিব, এইখানে কি চাকরি করতে আসছিস? তোকে দেখে না আমার খুব মায়া হয়। হতদরিদ্র আমি সবসময় বইয়ের পাতায় পড়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি আমার নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে চাই। এই চুপ, একদম চুপ। আমার সাথে দ্বিতীয়বার কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। আচ্ছা একটা জিনিস বুঝতে পারি না, টাকা পয়সার মূল্য কি আপনাদের কাছে অনেক বেশি? ক্ষমতার মূল্য অনেক বেশি, তাই না? আমার বাবা যখন বেঁচে ছিল আপনাদের মতো 2-4টা বড় লোক আমার বাবার পকেটে থাকতো। এখন কোণঠাসা হয়ে পড়েছি বলে যা মন চায় তাই বলবেন? হ্যাঁ, ঠাট্টা করবেন আমাকে নিয়ে? আমি যখন ক্লাসে পড়তাম আপনাদের মতো 2-4টা এরকম স্টুডেন্ট আমার পাশে এসে বসার জন্য হুমড়ি খেয়ে পড়তো। এখন কি প্রবলেমে আছি, তাই না? শুনেন, আমি কথা দিচ্ছি আবারও আমার জায়গায় আমি ফিরে আসব, আপনাদের মতো বড় লোকদের আঙ্গুলের ইশারায় নাড়াবো। নোট মাই ওয়ার্ড। আসি। বাবা, আবিদ তোমার অফিসে কি করছে? কেন রে, তুই ওকে চিনিস নাকি? না, বের হওয়ার সময় দেখছিলাম, তাছাড়া ও তো আমার ক্লাসমেট ছিল। বলিস কি, এরকম ছোট লোকদের সাথে তুই পড়তিস? আসলে বাবা, ওর বাবাও অনেক বড়লোক ছিল, ওর বাবা নাকি মারা গিয়েছে, আর তারপর থেকেই ওদের এই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ওকে আজকে চুরির অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দিয়েছি, পরে দেখলাম টাকাটা ভুল করে আমি অন্য জায়গায় রেখেছি। বেশ করেছো বাবা, বাবা মরে গিয়েছে তারপরে দেখি তেজ কমেনি। ওদের মতো ছোট লোকদের সাথে এরকম হওয়াটাই উচিত। নে বাবা, ভাত খেয়ে নে। দাও।
মা, তুমি খেয়েছো? আমার শরীর তেমন একটা ভালো না, আবার পেটে গ্যাসও হয়েছে, এই জন্য এখন ভাত খাওয়া যাবে না, পরে খাবো। গ্যাস হয়েছে বিধায় তো তুমি একসাথে খেতে বসবে। খাবার নিয়ে আসো, যাও একসাথে খাবো। বাবা, বললাম তো আমি পরে খাবো, তুই খেয়ে নে। মা, সংসারে আমরা দুজন মানুষ, এখন একসাথে যদি না খাই তাহলে কি দেখতে ভালো লাগে বলো? আমার মা আমার সাথে বসে খাবে, এটা আমার দেখতে খুব ইচ্ছা করছে। মা যাও না, প্লেট নিয়ে আসো। দেখ বাবা, ঘরে খাবারই আছে একজনের, আমি যদি খাই তুই খেতে পারবি না, তাই তুই খেয়ে নে বাবা, তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে। মা, বাড়িতে বাজার নেই, আমি না কিছুদিন আগে বাজার করলাম। যা করছিলি তা তো সব শেষ। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই খাবারগুলো তুমি খেয়ে নাও, আর শোনো, খাবারগুলো খেয়ে ওষুধটা খেয়ে নাও। দেখি আমি খাবারের ব্যবস্থা করছি। না বাবা, বারাবাত রেখে যেতে হয় না, তুই খা। আমি তো বাড়া ভাত রেখে যাচ্ছি না, খাবারটা তুমি খেয়ে নাও। আর আমার তেমন একটা ক্ষুধা লাগেনি, দেখি আমি খাবারের ব্যবস্থা করছি, খেয়ে নাও। ওষুধটা খেয়ে নিও, আমি আসছি। কিরে মা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? বাবা, কত জায়গায় তো চাকরির জন্য আবেদন করলাম, কোথাও তো চাকরি হচ্ছে না। সবার একই কথা যে আমার মধ্যে কোনো কোয়ালিফাইড নেই। আফসোস করিস না মা, আজ যদি আমার ফ্যাক্টরি থাকতো তাহলে তোকে হয়তো এরকম চাকরির জন্য হুন্ডে ঘুরতে হতো না। কি যে পাপ করলাম, আগুনে পুড়ে সব শেষ। আল্লাহ যে কেন আমাকে এই শাস্তি দিচ্ছেন। ভাগ্য যে কেন সহায় হচ্ছে না বাবা। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, এখন আমরা কি করব? আচ্ছা দাঁড়া, আমার এক ফ্রেন্ড আছে বুঝলি, আমি ওকে একটু ফোন করে দেখি, ও হয়তো কোনো ব্যবস্থা করে দিতে পারবে বুঝলি। খলি, হ্যাঁ কেমন আছিস বন্ধু? আর আছি ভালো। বন্ধু, আমার মেয়েটা অনেকদিন ধরে চাকরির জন্য হনে হয়ে ঘুরছে বুঝলি, কোথাও চাকরি হচ্ছে না। যদি কোনো ম্যাজিস্ট্রেট সুপারিশ করে দিত তাহলে হয়তো হয়ে যেত। বলিস কি, তাহলে তোর ছোট ভাইকে দিয়ে একটু সুপারিশ করিয়ে দে না বন্ধু। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, আবার অনেক বড় উপকার করলি তুই, আমি কৃতজ্ঞ থাকবো তোর কাছে। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফিজ। হয়ে গেল মা। আবির, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, শখ নাকি আপনারা? দাঁড়িয়ে কেন, আসুন, বসে কথা বলুন। তাহলে তুমি ম্যাজিস্ট্রেট? বিশ্বাস হচ্ছে না রাইট? এটাই তো বলবেন? বিশ্বাস না হওয়ারই কথা। খলিল স্যার আপনাদের ছবি দেখালে আপনাদের চিনে ফেলেছিলাম, ভেবেছিলাম মুখের উপরে না করে দেই, বাট কেন করিনি জানেন? শুধু স্যারের অসম্মান হবে এই কথা ভেবেই আপনাদের না করিনি। ভাবলাম আপনাদের অফিসে ডেকেই নেই, কিছু কথাও বলা হয়ে যাবে। আবির, আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি। হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হয় আমার নাম ধরে বলার? কথাটা মনে আছে? ঠিক সেম কথাটা গত 5 বছর আগে তুমি আমাকে বলেছিলে। এটা কিন্তু আমার কথা নয়। আমি গরিব ছিলাম বিধায় বাপ বেটি মিলে দুজনে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন, আমাকে অপমানও করেছিলেন। আমার একটা জিনিস বুঝে আসে না, বাবা তার মেয়েকে সবসময় সুশিক্ষা দেয়, বাট শিক্ষা তো পেয়েছো, সুশিক্ষা নয়। তোমার বাবা তোমাকে সুশিক্ষা দিতে পারেনি, তাই গরিবদেরকে সম্মান করতে জানো না। আবির, তুমি কিন্তু আমাদের অপমান করছো।
এটা কি আপনি অপমান বলছেন? এটা যদি অপমান হতো তাহলে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতাম। বাই দ্য ওয়ে, পেপারসগুলো দিন, সাইন করে দিচ্ছি। অ্যাটলিস্ট এটা তো মনে থাকবে যে ছোট লোকের হাতের সাইনের জন্য তার পায়ে গড়াগড়ি খাওয়াটা বাকি ছিল, আর কিছুই নয়। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না, কার কখন কিভাবে ভাগ্য খুলে যাবে এটা কেউ বলতে পারে না। আচ্ছা, কি যেন বলেছিলেন আপনারা? গরিব মানুষ, বাসে করে যাতায়াত করি, গায়ের দুর্গন্ধ। ইস, আপনাদের দেখেও মনে হচ্ছে আপনারা বাসে করে যাতায়াত করেছেন, বাসে করে এসেছেন নিশ্চয়ই, রাইট? আপনাদের শরীর থেকে দুর্গন্ধ আসছে। শুনুন, গরিবরাও মানুষ, গরিবদেরকে সম্মান করতে শিখুন। এই কথাগুলো শুধু আপনাদের ফিরিয়ে দিচ্ছি, বাট আর কিছু না। ভাববেন না আপনাদেরকেও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। সরি, আমার বাবা আমার মা আমাকে এটা শিক্ষা দেননি। আমরা খানদানি বড়লোক, আমার বাবা কিন্তু বড়লোক ছিলেন। হয়তো পরিস্থিতির কারণে আমাকে দুর্ভোগ পোহাতে হয়েছিল, বাট দেখুন আমি কিন্তু আবার আমার পজিশনে ফিরে এসেছি। তো শেষবারের মতো একটা কথা বলি, মানুষকে মানুষ বলে মনে করবেন, না হলে জীবনে অনেক পস্তাতে হবে। দাও, পেপারসগুলো দাও, সাইন করে দেই। নিন। আর হ্যাঁ নীলা, যাবার বলে একটা কথা বলে যাই, কাউকে কখনো তার পোশাক দেখে বিচার করবে না, কারণ কার কখন কিভাবে সময়টা বদলে যাবে কেউ জানে না। মানুষ মানুষই হয়, জানোয়ার না। প্লিজ, ইউ মে লিভ।